হাসিনার গলা তুলসী লাগাই দা। কত বড় সাহস বেটা, কার দেশ থেকে কথা বল? এটা হাসিনার বাবার দেশ, এটা হাসিনার স্বামীর দেশ, হাসিনার চৈদ্য গোষ্ঠীর দেশ। শেখ হাসিনার দেশ ছিলামগণ মঙ্গল হইল, কারণ উনি যাওয়ার পরে আমাদের যে একটা পেটের মধ্যে লাথি পড়ছে, এই লাথিটা আসলে কোনো সরকার ফিরাইতে পারলো না। না পারলো বাটপার ইউনূস, না পারলো এটা নতুন সরকার। আমাদের যে অভাবে রইলো। আমরা অন্য 3 বেলা তো দূরের কথা, 1 বেলা খাবার জোগাড় কোন রকম করতে পারি। এও পাতলা খিচুড়ি, দুপুরে খাইছে একটা কেক আর 1 কাপ চা। এটা কি খাওয়ান দাওয়ান হইলো ভাই? রিক্সা চালাই গেলি খাই মাইছে। দেশটা তুমি একবারে কিরকম 74-এর দুর্ভিক্ষ হয়ে গেল। এমন একটা দুর্ভিক্ষ দেখা দিল 5ই আগস্টের পরে, এই অভাবটার পাশে কোন সরকার দাঁড়াইতে পারলো না। আপনি বলছিলেন যে শেখ হাসিনাকে আবার এই দেশে ফিরিয়ে আনা উচিত। শেখ হাসিনা যদি আগামীকালকে বাংলাদেশে চলে আসে, তাহলে দেশের অবস্থা কি হতে পারে? তাইলে তো মনে করেন আমগর গরিবের কপাল খুললা গেল, আমগর গরিবের কপাল খুললা গেল, আমগর গরিবের কপাল খুললা গেল। শেখ হাসিনা দেশ ছিলামগণ মঙ্গল হইল, কারণ উনি যাওয়ার পরে আমাদের যে একটা পেটের মধ্যে লাথি পড়ছে, এই লাথিটা আসলে কোনো সরকার ফিরাইতে পারলো না। না পারলো বাটপার ইউনূস, না পারলো এটা নতুন সরকার। আমগর যে অভাবে রইলো। আমরা অন্য 3 বেলা তো দূরের কথা, 1 বেলা খাবার জোগাড় কোন রকম করতে পারি। এও পাতলা খিচুড়ি, দুপুরে খাইছে একটা কেক আর 1 কাপ চা। এটা কি খাওয়ান দাওয়ান হইলো ভাই? রিক্সা চালাই গেলি খাই মাইছে। আমরা কঠিন পরিশ্রম করি, আমাদের 3 বেলা ভরপুর খাইতে হয়। কিন্তু এখন আমরা ভাত পাই না, 1 কাপ চা পাই না, একটা কেক পাই না, রাস্তার মধ্যে কোনো সাহায্য মাহ্য নাই। দেশটা তুমি একবারে কিরকম 74-এর দুর্ভিক্ষ হয়ে গেল। এমন একটা দুর্ভিক্ষ দেখা দিল 5ই আগস্টের পরে, এই অভাবটার পাশে কোন সরকার দাঁড়াইতে পারলো না। এটা কি আমাদের ভুগে ছিল? এটা কি সংবিধানে ছিল যে আমরা এতদিন কষ্ট করব? কষ্ট কোনো সংবিধানে নাই। মানুষের আপদ বিপদ কোনো সংবিধানে নাই। মানুষের সর্বশক্তি হলো সংবিধান। এই সংবিধানের জন্য আমরা এত কিছু হারাইলাম, কারণ সংবিধানে চাওয়ার দরকার ছিল প্রত্যেকটা দলে সংবিধান চাওয়ার দরকার ছিল। এখন আপনারা বলবেন সংবিধান কোথায়? সংবিধান তো আমরা চিনি না। সংবিধান চিনলে বেটা তখন এই অবস্থা হয়। হাসিনা নিজে কইতে পারবে সংবিধান কি জিনিস কইতে পারতো না। তবু আমি মনে করবো উনি যে দেশটারে এত উন্নত দেখাইছেন, মানুষের কথা শুনছেন না, কারো কথা কানে দেন না। উনি দেশটাকে দ্বিতীয় লন্ডনের মুখোমুখি করছেন, দ্বিতীয় লন্ডনের মুখোমুখি। কিন্তু যে অর্থগুলি দিতে থাকতো ওরা না নিত লুটপাট করে, তাহলে দ্বিতীয় লন্ডন আমরা পাইছিলাম শেখ হাসিনার কাছ থেকে। তবে যদি সংবিধান থাকতো, আজ থেকে 54 বছর আগেই দেশটা দ্বিতীয় লন্ডন হইতো। সংবিধানের কারণে দেশটা চোর বাটপার, নারী ধর্ষণ, খুনাখুনি আরম্ভ হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা দেখেন আরেকটা কি খবর, 3 মাস 90 দিন হলো এই সরকারের বয়স। প্রায় 100 শিশু ধর্ষিতা হওয়ার পরে মৃত্যুবরণ করতে হলো। এটা কি সংবিধানে ছিল? এই সংবিধানকে আমরা চাইছিলাম? এই সংবিধানের জন্য কি আমরা দেশ স্বাধীন করছিলাম? এই সংবিধানের জন্য কি আমরা 30 লক্ষ লোক হত্যা করছিলাম? এই কারণে আমরা করছিলাম। এটার বিচার কে করবে? এটার বিচার করবে সংবিধান। এই সংবিধানের জন্য আজকে যে আইয়ুব খান আজ থেকে 60 বছর আগে সংবিধান দাবি করছিলেন, কার কাছে? বাংলাদেশ পুলিশের কাছে। যে আমানত রয়ে গেছে পুলিশের কাছে, আমরা গিয়ে দৌড়ি হাসিনার কাছে, এই খালেদার ভূতের কাছে, খালেদার কাছে। এই তো হলো ভুয়া কথা, মিথ্যা কথা। এই মিথ্যা কথা কোনোদিন বলবেন না। সংবিধান দিয়ে গেছে ব্রিটিশ পুলিশের কাছে। যেদিন সংবিধান জন্ম হয় সেদিন একটা পুলিশের জন্ম হয়। সেদিন কোন সংবিধানের মাথা এবং গণতন্ত্রের মাথা পাওয়া গেছে না। তো দেখা গেছে গণতন্ত্রের মাথাও আমরা পাইছি, পিতা পাই না। গণতন্ত্রের পিতা নাই। এখন আর কয় না যে গণতন্ত্রের মহানায়ক বাংলার সেই ইতিহাসের পাতা খুলে খুলে পাবেন আজ এই বয়ান আর শুনি না। কে সংবিধান কই আছে আর গণতন্ত্র কই আছে? চাপার দাঁত ফালাই দিব। এটা যদি ভাইসলা মিচু দাও সংবিধানের গণতন্ত্র, এই গণতন্ত্র লাগে 30 টাকা মারছি। এই সংবিধানের জন্য সংগ্রাম, গণতন্ত্র লইলাম, সংগ্রাম করলাম, সংবিধান হারাইলাম। আমও গেল, ছালাও গেল, মধ্যে থেকে সবই হারাইলাম। এখন থেকে হারানোর সময় নাই। এখন থেকে স্লোগান হবে জনতার পুলিশ, জনতার দেশ, সংবিধান হবে সোনার বাংলাদেশ। জনতার পুলিশ, জনতার দেশ, সংবিধান হবে সোনার বাংলাদেশ। জনতার পুলিশ, জনতার দেশ, সংবিধান হবে সোনার বাংলাদেশ। আর কোনো ফালতু স্লোগান দিবেন না। কে যেই জয় বাংলা কই আমরা 30 টাকা মারছি, মানে দেন হাসিনা এলে আমরা দৌড় লইলা। হাসিনার আনতাছি আমরা, শীঘ্রই আসবে। আসলে পর আমরা ধরবো জয় বাংলার কি অপরাধ ছিল সেটা বলতে হবে। কেউরই ছাড় দেওয়া যাইব না। আরে যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, হ্যাঁ তুমি তো অনেক কিছু করলা, বিল পাস করলা, এই পাস করলা, এই পাস করলা, বহুত বাল ছিল, পণ্ডিত দেখাইলা। এত পণ্ডিতির দরকার নাই। গোলাম আজম স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, উনি ছিলেন বিশাল নেতা, উনার গেলে আমার বুদ্ধির দরকার ছিল না।
আর তুমি কি নেতা? তোমার সার্টিফিকেট আছে নাকি? তুমি যে নেতা, কি সার্টিফিকেট? কিছু না। তাহলে ভুয়া, তুমি ভুয়া নেতা। তোমার বিল পাস করার দরকার নাই। তুমি পাস করবা কি জানো? ওই যে সাগরের পানি কিভাবে নিধন করবা, সাগরের পানি পরিষ্কার করো, আমরা এইখানে বসবাস করব, চাষাবাদ করব, আমরা থাকবো, আমরা শান্তির জায়গা চাই। শান্তির জায়গা হাসিনাই দিয়ে গেছে না সাগর, এটা তোমার দায়িত্ব হলো। 3 মাসের বেতন কলম দিছি, বেড়া খুব সাবধানে কথাবার্তি কইছি। 3 মাসের বেতন নিছ, আমরা কিন্তু না খাই তগরে বেতন দিছি। সাগরের পানি কিভাবে পরিষ্কার করবি এটা তগর দায়িত্ব। আর খাল কাইতে কুমির চাষ করার সময় নামবো, কুমির আঙ্গুর খাইতে বইলাইয়া তোমার করিয়া গেছিলাম না একবার, জিয়ার মান খাল কাইতে কুমির, কুমিরে খাইলে তগরে খাইছে, আমগরে খাই না, আমরা তামসা দেখছি। তগরে খাইছে কুমিরে, আমরা তামসা দেখছি। আমরা সাধারণ মানুষ, গোট 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 ঠিক আছে, খাই এটারে, এটা বাটপা। তো তগর কুম্বর ভাঙছে, একটা মাজা ভাঙছে, একটা ব্রেন শর্ট করছে তগর। আমরা খালি তগর তামসা দেখছি। আর তামসা দেখানোর সময় নাই, বেতন দে, কাম করবি, কাজ করবি, দিস ইজ মাই অর্ডার, কাজ। এখন এই যে নারীগুলি দর্শিত হইলো, বাচ্চাগুলি খুন হইলো, এখন শেখ হাসিনা তখন আপনি কই? আপনি আসেন, আপনি আয় দেখেন এই দেশের অবস্থা, দেখেন কি হয়েছে। ছোট ছোট বাচ্চা পোলাপান দর্শিত হয়, এটা কি কর্মে আছে? আমার সংবিধানে ছিল নাকি? তোমরা যে সংবিধান আনলা না, তোমার বাবার দোষে তুমি পড়ছ, তোমার বাবার দোষে তোমার বাবাই পড়ছে, প্রত্যেকের দোষের দড়ি তোমরা রশি হয়ে গেছো। এখন হাসিনার যে শুনলাম সাংবাদিকরা কয়, পত্রিকায় পাওয়া যায় হাসিনার গলায় রশি, আর আমি হাসিনার জন্য ঘুরতেছি কি লয়ে জানেন? ফুলের মালা। হাসিনার জন্য যত বড় ট্রাইব্যুনালে হোক, যত বড় উচ্চ আদালতে হোক, সেদিন হাসিনার পক্ষে অ্যাডভোকেট লয়ার হয়ে মুখ করব আমি। দেখি কত বড় ব্যারিস্টার, কত বড় জজ সাহেব আপনার আছেন। আমি আপনাকে ফুলের ফাঁসির রশি লইছেন না, আর আমি মুখ ফুলের ফুলের রশি গলায় দিব। কেন? যে আন্তাজি ফাঁসি লেগে হাসিনার মুখ করার জন্য বাংলাদেশের ড্যামরা ল কলেজ, ফতুল্লা ল কলেজ, ওই আগামাসিলানের সিবির ভিতরে ল কলেজ, LLB, হ্যাঁ, অ্যাডভোকেটের অভাব নাই। শেখ হাসিনার অ্যাডভোকেট আসবে কইতে জানেন? লন্ডন থেকে ব্যারিস্টার আসবে, ব্যারিস্টারে ইংলিশে টকিং টকিং টকিং। সেদিন আমিও থাকবো উপস্থিত। হ্যাঁ জজ সাহেব, ওই আপনার রশি আনেন আর আমার ফুলের রশি নেন, দেই কোনটা লগে কোনটা মিলান। হাসিনার গলায় থাকবে ফুলের রশি, আর তোমরা গুঁড়ো লইয়া রশি হাসিনার গলা রশি লাগাইবা। কত বড় সাহস বেটা! কার দেশ থেকে কথা বল? এটা হাসিনার বাবার দেশ, এটা হাসিনার স্বামীর দেশ, হাসিনার 14 গোষ্ঠীর দেশ। জয় বাংলা বলে জোরসে মারো টান, বঙ্গবন্ধুর নৌকা এবার সালমানের ইমান। ঠিক আছে, চিন্তা করেন আমরা কি আসছি। যারা এই জুলাই যুদ্ধে আহত হয়েছে, নিহত হয়েছে এবং মারা গেছে, তারা যে বুলেটে আঘাত হয়েছে সেগুলি কোন সরকারি প্রশাসনের বুলেট না, এটা বাহিরের একটা অস্ত্রের বুলেট। সেটা দিয়েও প্রমাণ হইলো যে আসলে বাংলাদেশের সরকার জননেত্রী শেখ হাসিনার অস্ত্র দিয়া এই জুলাই যোদ্ধারা মারা যায় না। এইটা ওই জুলাই যোদ্ধা যারা আন্দোলন করছে ষড়যন্ত্রকারীরা, তাদের অস্ত্র দিয়ে তাদেরকে মারা হয়েছে। তারপরে আরো প্রমাণ হইলো যখন একটা ভুয়া গুজব প্রচার করছে যে বাংলাদেশে একটা শেখ হাসিনা আয়নাঘর তৈরি করছে। এই আয়নাঘর পরিদর্শন করতে যখন প্রশাসন সহকারে এই জুলাই যোদ্ধারা গেছে, সেইখানেও যায় দেখা হইলো আয়নাঘর বলতে কোনো কিছুই সেখানে নাই, এবং ওরা বাহিরের একটা ছবির আয়নাঘরের এডিট করিয়া এইটা বাংলাদেশের জনগণের মিথ্যা প্রচার করিয়া মানুষের বুঝাইছে। এইটাও প্রমাণ হইলো যদি সেই আয়নাঘর থাকতো, সেই আয়নাঘর এই ডক্টর ইউনূস, এই সুধী ইউনূস, এই ধ্বংসকারী ইউনূস, এই আয়নাঘর সত্যিকার অর্থে থাকলে সেটা জাদুঘর বানাইতো। আজকে সেইখানে মানুষ যায়, আমরা যাই দেখতাম, আসলে আয়নাঘর নাই, এটা একটা মিথ্যা গুজব। এটাও বাংলাদেশের জনগণ বুঝতে পারতে যে শেখ হাসিনার নামে একটা মিথ্যা গুজব তারা ছড়াইছে। আমরা যখন এইসব কিছু দেখলাম, তখন আমরা দেখলাম যে আসলে এরা একটা ষড়যন্ত্রকারী। বাংলাদেশ যখন উন্নয়নের কাতারে জননেত্রী শেখ হাসিনা নিয়ে যাইতেছে, ঠিক তখনই এই পাকিস্তান একটা ষড়যন্ত্র করিয়া এবং আমেরিকা একটা ষড়যন্ত্র করিয়া আমাদের বাংলাদেশের এই লুবি ব্যক্তিদের বাচ্চা নিছে। ডক্টর ইউনূস এবং সুদঘর ইউনূস এদেরকে বাচ্চা নিয়া এদের মাধ্যমে, এদের উপরে টাকা ঢাইলা এদের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার দৌড়ানোর জন্য একটা পরিকল্পনা করিয়া মিথ্যা অপচার করিয়া জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ থেকে দূরেছে। এখনো ছায়া আছে, এখনো সময় আছে। আওয়ামী লীগের আঁচলের নিচে আসো, নাইলে তোর মাইয়া সুদ্ধা দেওয়াই পাবি না। তোর মেয়ে বলছে 4-5 দিন আগে যা কিছু পরিকল্পনা হয়েছে সব বিএমপির তথ্যতে। তো তোরা কই আসিলি? লন্ডনে বাইগন খাইছো, আর বড় বড় কথা তো বাংলায় এতদিন কই আসিলি? তোরাই সব ষড়যন্ত্রের মূল হোতা। যে বাচ্চাটা পড়ছে তারও ভাতা দিচ্ছে আমলিকে, কি না করছে হাসিনা? আমলিকে কই গুণ বাদ দেবো? এই দেশে কি আমলিক গেছে গা? আর এই মানুষ কি গেছে গা? এই দেশে কোন আমলিক কি গেছে গা? সব গেছে গা, কেচ্ছে বয়ে রয়েছে। হ্যাঁ ছাড়া ভোট এই দেশে হবে না। এই জাতিরে ঠিক
করতে হইলে শেখ হাসিনার দরকার, এছাড়া কেউ পারবো না। শেখ হাসিনা খুনি আমরা তো দেখি নাই খুন করতে। একটা মহিলা মানুষ খুন করে হুকুম দিছে, এখন কি খুন হইতেছে না? এখন খুন করে কারা? এখন তো শেখ হাসিনা নাই, এখন কারা খুন করে? নৌকা ছাড়া কোনো ভোট দিব না, আওয়ামী লীগ ছাড়া কোনো ভোট দিব না, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না, নয় কারণ না। আওয়ামী লীগ হলো বাংলাদেশের সবচেয়ে বড় দল। এই দেশের সাধারণ মানুষের লেগে শেখ হাসিনা ভালো ছিল, এমনকি গরিব মানুষের ঘর বাড়ি করে দিচ্ছে। এরপরে প্রতিবন্ধী কার্ড, বয়স্ক ভাতা এটি দেওয়া গেছে শেখ হাসিনাই। হাসিনারে যাইয়া দিল্লি যাইয়া পাই দরগা আনি। আগে গ্যাস আসলো 1400 টাকা, ওখানে গ্যাস 2200 টাকা। আমরা ভাত পাই না, গ্যাস পাই না, তেল পাই না, এমন পর্যায়ে যাবে হাসিনারে দিল্লি যাইয়া পাই দরগা আনা লাগবে। আমাদের দুঃখের জীবন ভাইটাছে এখন, আমাদের দুঃখের জীবন ভাড়ে এখন। আমরা আগের সরকার চাই, আমরা আগের সরকার চাই, আর নাই তো আমরা জীবন দিব, আমরা রাস্তায় নামবো। 1 বছরের বিজ্ঞাপন দেখছি, একবারে লুট করে শেষ করেছে সব। এখন আমাকে আগের সরকারই ভালো, আমাকে আগের সরকার ছাড়া আর কোনো সরকারের দরকার না। আমরা আগের সরকার অনেক ভালো, অনেক সুখে ছিলাম আমরা। এই জনগণকে চুষাদার উদ্দেশ্য এই সরকারকে যদি আমরা এইভাবে সুযোগ দেই, পরপর আমাদের দেশ একটা সময় সে ধ্বংস করে দিয়ে আবার সে লন্ডনে চলে যাবে। বাংলাদেশ থেকে তোমাদেরকে বিদায় করা হয়। 1 মাসে বিদ্যুতের দাম তারা 2 বার বৃদ্ধি করে তারা প্রমাণ করেছে বিগত 17 বছর আওয়ামী লীগ যা করে নাই, এই সরকার 3 মাসে তার চেয়ে বেশি করেছে। এটা দেশ এবং জনগণের জন্য আসলে বর্তমান খুবই ক্ষতিকর, এবং আমরা যেটা প্রত্যাশা করছিলাম 24-এর পরবর্তী সময়ে দেশের এই দুর্ভিক্ষ হবে, এত তাড়াতাড়ি একটা সরকারের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, জনগণ সরকারের বিপক্ষে যাবে, এটা আসলে খুব সরকারের জন্য এটা মানে ক্ষতিকর দিক বলে আমি মনে করি। এটা অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য, জনগণকে চুষার জন্য, এটাই তো মূল কারণ। এই জনগণকে চুষাদার উদ্দেশ্য। আমরা আসলে আশ্চর্যিত হয়েছি যে 24-এর গণ অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে আমরা আশা করছিলাম দেশে একটি জনতা সরকার প্রতিষ্ঠিত হবে, কিন্তু দুঃখজনক হলো সত্য, তারেক রহমানের সরকার ওয়াদা দিয়ে এসেছিল 2 বছর পর্যন্ত কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানো পারবে না, অথচ 3 মাসের মধ্যে পরপর 2 বার জ্বালানির দাম বাড়িয়েছে। দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বুঝিয়ে দিতে হবে দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ সে করতে পারবে না। সারা বিশ্বে তেলের দাম কমাইছে, তখন তারা তেলের দাম বাড়াইতেছে, তার মানে তারা দ্বিচারিত আচরণ করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে এবং নানা ধরনের কার্ড দেওয়ার নামে সরকার আমাদের দেশে অর্থনৈতিক তহবিলকে তছরূপ করেছে এবং দুর্নীতিতে তারা নিমজ্জিত হওয়ার কারণে দেশ সামাল দিতে পারতেছে না, বিদায় তারা নতুন করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে এবং এতে জনজীবনে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হবে। এই গণবিরোধী সিদ্ধান্ত সরকারকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সরকার মাত্র 3 মাসও হয় নাই, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, অব্যবস্থাপনা এমন একটা দিক নাই এই দিকে সরকারের কোনো সফলতা আছে। দেশের যে পরিস্থিতি 2 মাস পরে তো শেখ হাসিনার হাতে পা ধরে আনবো দেশের জনগণ। দেশের যে পরিস্থিতি হইতাছে, রোডের ভিতরে মানুষ চলতে পারে না, দিনে দুপুরে মনে করেন চাকু ঠেকাইয়া ছিনতাই করে সব লইয়া দা। এই যে আমরা অটো রিক্সা চালাই, আমরা রাত্রে 8টা-9টার পরে আমরা তো কোনো জীবনের কোনো নিরাপত্তা নাই, ঠেকাইয়া সবকিছু লইয়া যায়। এগুলা কি আমরা চাইছি? যুব সমাজ আছে দেশের ভিতরে, দেখেন যেভাবে নিশা খায়া বাবা বেছে ওপেনে, মহল্লা তো পুলিশে যায় না ঠিক মতন, কোনো মহল্লা পুলিশ যায় না। এগুলা কি আমরা দেখার লাগে কি আমরা বিএনপির ভোট দিছি? এই যে শেখ হাসিনা যে বাংলাদেশে আসবে, তারা বলতেছে ফাঁসির মঞ্চ নিবে। ফাঁসির মঞ্চটা কোথায়? কোথায় জেলখানা বানিয়েছেন? না তকবক করে মানুষকে জানাচ্ছেন আমরা বলতেছি এটা ইস্যু, এটি বাদ দেন, এটি ফাইজলামি বাদ দিয়া ভালোভাবে এখনো সময় আছে, ভালোভাবে পথে চলেন, নাইলে বাংলার জনগণ বুঝিয়ে দিবে তোরা কোন প্লেটে ভাত খাস। যদি কোন রকমের আওয়ামী লীগ ঢুকে যেতে পারে, আরে বিএনপির কিছুই হবে না, জামাত এনসিবির কোনো খবর থাকবে না। এই এনসিবি জামাত যদি কোন রকমের অপচেষ্টা চালায়, যদি কোন জায়গায় কোনো তারা অশান্তি তৈরি করে, তাইলে আওয়ামী লীগ ঢোকার সম্ভাবনা 100-তে 100 আমি চ্যালেঞ্জ দিয়ে দিতে পারি। আর যদি আওয়ামী লীগ ঢুকতে পারে, তাই এনসিবি জামাতের কোনো ঐতিহ্যই থাকবে না। আমার পোলা না কামারবো, আপনার পোলা কেনারে এলে আবার করবো। সোনার বাংলাদেশ তো আপনারা আর আমার না, সোনার বাংলাদেশ হলো হাসিনার আর শেখ মুজিবের। কারণ হলো যদি সোনার বাংলাদেশই হইতো তাহলে জনগণের স্বার্থ মতনই চলতো, তাহলে আপনার কথা মতন আমার কথা মতন চলতো না। ভোট কিনতে যাওয়ার আগেই কইতেছে তোমার ভোট তো হয়ে গেছে গা, তাহলে এই দেশে আবার ভোট নিরপেক্ষ হইবো, আমার ভোট আমি দিব এটার কোনো গ্যারান্টি নাই। আমার বয়সে আমি এখন নির্বাচনে 3 বারে 1 বারও ভোট দিতে পারি। অবরোধ এমপি দিচ্ছে জনগণের ইয়া করার জন্য, আপনার আমার সুবিধার জন্যই। অনেক এই দেশে তো একতরফা তো রাজনীতি হয় না, রাজনীতি তো পাবলিকই নিয়েই হয়। তাহলে পাবলিকেই যদি রাজনীতি করতে না পারে, আপনি যদি একাই করেন, তাহলে তার চলবো না। নির্বাচন দিবই তো, তাল গাছটাতে হ্যাঁ, এই দেশটাই তো হ্যাঁ, এই দেশ তো জনগণের না। যারা যুদ্ধ করে স্বাধীন করছে, আজকাল মুক্তিযোদ্ধা কয়জন আছে? যারা আছে তারা গেছে এই গা, আর মুক্তিযোদ্ধা যারা আমলিক করে হেরাই মুক্তিযোদ্ধা, যারা বিএমপি করে হেরাই পাকিস্তানি রাজাকার। আপনি কিছু কইবেন পুলিশে ধরে আমার এই লইলে বসানো রাজাকার, তাহলে এই দেশে আমার তো দেশ না, দেশ হলো হাসিনা। এটা তো গণতন্ত্র কয় না, এটা হলো রাষ্ট্র। আমি রাজা, আমি সব, আমারই এই দেশ। তো যে মাঠে প্লেয়ার নাই আর প্রতিদ্বন্দ্বী লোক নাই, তাহলে সেই মাঠে তো আপনার একলাই খেলবো।
আর খেলাটা লোক নেই, প্লেয়ার নাই, ওই যে সব আমার চারিদিকে আটকে মাইটে রয়েছে, যেন আমি বসাইছি এই থাকবো, আপনারে বসাইছি এই থাকবো, আমি যেরকম হেরাই। এই দেশে আর কোনো বিরোধী দল দরকার নাই। আমার কথা হলো, আপনি যদি উন্নতই করেন, জনগণ আপনারা চাই নিব, তাই না? তাহলে আমারও তো বই কিসের, আমি নামে দিই তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দিই, তাহলে আপনি দেন না কেন? আপনি ঘরের ভিতরে যদি এক কোনায় বয়া থাকেন, আপনারা খুঁজে বাই করবো জনগণে আমার হাসিনার দরকার আছে, তাহলে আমার তো যে কাম করছি তাহলে তো আমার জানা নিশ্চয়ই ডরবাই আছে। পদ্মার সেতু করে দিচ্ছে জনগণের, এটা ঠিক আছে, এটা 80,000 মানুষের ওই ডিস্ট্রিক্টের লোকের অনেক সুবিধা আছে। তাই বলে না ঢাকার শহরে যে ব্রিজ করছে, এ হালার হলো পাগল, আমরা হচ্ছে আর এক পাগল। তার কারণ রাস্তার উপর দিয়ে রাস্তা করে না পাইছে চাঙ্কারপুলে, তো দাম তো লাগবেই। এই দেশে রাস্তা কই? সারা দেশ তো বিল্ডিংই। আপনি যাত্রাবাড়িতে উঠবেন, চাঙ্কারপুলে নামবেন, নিচে আপনার 40 মিনিট। এই 40 মিনিটে যদি আপনি নিচ যেতেন আধা ঘন্টা সময় লাগবে। তাহলে হালারা পাগল নেই, উন্নতই যদি করতো তাহলে এই দেশে মানুষ শান্তিতেও থাকতো। তাহলে চালের দামও বাড়তো না, আলু দামও 60 টাকা হইতো না, প্রত্যেকটা জিনিসের দামই বাড়তি। করল্লা কিনতে যাবেন 60 টাকা, আলু কিনতে যাবেন না, করল্লা 90 টাকা, আলু কিনতে যাবেন 60 টাকা। কি খাবেন এই দেশে? এই দেশে গরিব মানুষের লাভ আছে? 1000 টাকা কামাই করলে পরে একটা কি চলে মানুষের? আপনি বুঝছেন না এগুলা? এই যে ধরেন গাড়িটা লিয়ে বাড়াইছি, 300 টাকা ভাড়া মারছি, গাড়ি জমা তুমি 1000 টাকা দিয়ে বাসায় যাবো 300 টাকা লিয়া, তাহলে আমি কোটিপতি না? আমার পোলা খাবার না খেয়ে মারবো, আপনার পোলাপান কেনাডায় লিয়ে আবার করবো, তাহলে তো জিত আমারই। তাহলে এই দেশে গরিব পোলাপান আছে কই? এই বাংলাদেশে গরিব লোক আছে? গরিব লোক আছে ইন্ডিয়াতে, বাংলাদেশে তো নাই। আজকে যারা তালি দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ বাদ হয়ে গেছে। বাংলাদেশ 6 ঋতুর দেশ, ঋতু পরিবর্তন হইতে সময় লাগে না। আজকে যারা বাহাবা দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, আমরা স্বাধীন, আওয়ামী লীগ হয়তো এমন ভাবে ফেরত আসবে আপনাদেরকে কিয়ামত পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে। ভারতে যে নমো নমো করবেন, নাতে পাই ধরবেন, ভালো খাতিরের চেষ্টা করবেন, সেই লোকটা হলো এই দেশের শত্রু। বাংলাদেশের জন্য একটা আসলে অপমানেরই সংবাদ, সেটা হলো বাংলাদেশ সরকারের তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান, উনি ইন্ডিয়াতে গেছিলেন ইউনূস আমল থেকে। তার বিরুদ্ধে নাকি অভিযোগ ছিল বা সে একজন অভিযোগের তালিকাভুক্ত লোক। তাকে ইমিগ্রেশনের সময় দাঁড়িয়ে রেখে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন করে অনেক হয়রানি করা হয়েছে। পাসপোর্টের বিষয় সিলটিল মারিয়ে তাকে এয়ারপোর্ট থেকে বহির্গমনের ব্যবস্থা করা হয় নাই। এই অবস্থায় উনি আসলে নিজেকে অপমানিত বোধ করছেন, এটা আমরাও তাই মনে করি। কারণ হলো একটা রাষ্ট্রের উনি প্রতিমন্ত্রী মর্যাদা, কারণ একজন মন্ত্রী। আমার কথা হলো, যে দেশে আওয়ামী লীগ কিছু বলে না, উল্টে তাদের দেশের বৈধ নাগরিকরে বাংলাদেশে পাচার করে দিচ্ছে, পাঠাই দিচ্ছে, তাদের কিছু বলে না। আওয়ামী বিরোধী যারাই আছে, সরকারি দল, বিরোধী দল, এনসিপি, জামাত, বিএনপি যারাই আছে, এরা কেন ইন্ডিয়াতে যায়? লজ্জা শরম নাই এই বিএনপির সরকারের, এই বিএনপির নেতা মন্ত্রী এমপিদের, এই জামাতের নেতাকর্মী এমপিদের, যে এরা ইন্ডিয়াতে যায়, এনসিপির নেতাকর্মীরা কেন ইন্ডিয়াতে যেতে হবে? তো লোককে যারা ওই বেডরুমে নিয়ে শোয়াই রাখে, এই 2টা বছর রাখছে গুন্ডা পান্ডারা ওখানে যে রয়েছে, সেই দেশে কেন আপনারা যান? আপনারা কি তাহলে আদর্শ আজীবনে এদেশের মানুষ ইন্ডিয়া বিরোধী? এদেশের মানুষ জন্মই নাই ইন্ডিয়া বিরোধিতা করে। আমাদের এই পৃথিবীতে 206টা দেশের মধ্যে সবচেয়ে বড় শত্রু হলো আমাদের ইন্ডিয়া। অনেকে বলে ইন্ডিয়া আমাদের বন্ধু, ওরা হলো বেজন্মা। ইন্ডিয়া হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। তারা আমাদেরকে 47 সালে ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। ওই জাতিটা আমাদের এই জাতিকে ভালো দেখতে পারে না। 71 মাঝখানে ওই শত্রুকে বা ভিন্ন জাতিকে ধ্বংস করার জন্য একটু মায়া কান্না দেখাইছিল। ওটা আসলে উপরে উপরে, ভিতরে ভিতরে বা মনে মনে না, ওটা আসলে অন্তরের না। ওই পক্ষ দেখানো, বন্ধু দেখানো, ওটা হলো শত্রু আমাদেরকে আরো শেষ করার জন্য। সেটা করে তারা সাকসেস হয়েছে। এদেশের সবচেয়ে বড় শত্রু হলো ইন্ডিয়া। তাদের ওখানে কেন যায়? আমার কথা যে ইন্ডিয়ার সাথে কোনো যোগাযোগই রাখা যাবে না। সেখানে কেন সরকারের মন্ত্রী এমপিরা ইন্ডিয়াতে যায়? কোন কারণে যাইতে হবে? ইউনূস সরকার দেখাইতেছে না যে ওদের সাথে সম্পর্ক না রেখেও চলা যায়? 1.5 বছর এসে দেখাইছে না? কেন তাদের সাথে আবার নতুন করে সম্পর্ক করতে হবে? এই দেশে মানুষ একটু দেখাইতেছে যে সবচেয়ে বড় শত্রুকে আমি চিনি এবং তাদের সাথে আমি কোনো সম্পর্কই রাখিনি, আমি ভালোভাবেই চলছি। অনেক বলে 3 পাশে ইন্ডিয়া, তাতে কি হয়েছে? যে দেশের মতো জায়গায় মংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দর আছে, সেই দেশের কোনোদিন প্রতিবেশী লাগে না। সেই দেশের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য চলাফেরা সব এই মংলা আর চট্টগ্রাম দিয়েই সম্ভব। ওই দেশের কোনো প্রতিবেশীর দরকার নেই, প্রতিবেশীর সাথে সম্পর্কের দরকার নেই, আরো ভালো চলা যায় যেতে গেছে। তারা আমাদের সবচেয়ে বড় শত্রু। তাদের দেশ হলো উগ্র হিন্দুত্ববাদী, মৌলবাদী, উগ্র ধর্মীয় দল, তারা জঙ্গি দল হলো ক্ষমতায়। তারা দেখেন না দেশে কি করে, 30 কোটি সংখ্যালঘু মানুষকে কি করতেছে। ওই দেশে কেন যেতে হবে? ওই দেশ হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। তাও একদিক থেকে মনে করি ভালো করছে, যাতে শিক্ষা হয় আর না যায় দেশের কেউ। ওই দেশে যা লাগবে না, আমরা যতই হাতে পায়ে ধরি তারা আমাদেরকে ঘৃণাই করবে। কেন আপনি হাতে পায়ে ধরতে জানেন? ভারত কাঁটাতারের বেড়া দিতে চায় না, বাংলাদেশ সরকার দ্রুত সময়ে কাঁটাতারের বেড়া দিয়ে দেবে, যাতে এদেশের একটা পাখি ওদের আকাশে যাইতে না পারে। দরকার নাই ওদের সাথে কিসের সম্পর্ক? কেন যাইতে হবে ওদের ওখানে? ওদের ওখানে কেন যান আর যাই অপমান কেন হতে? যারা এখনো সুযোগ পেলে আপনাদের নিশ্চিন্ন করে ছেড়ে দেবে, তারা ওখানে রয়েছে, তাদেরকে বেডরুমে নিয়ে রাখে এই 2 বছর ধরে, আরো কতকাল রাখবে? আপনাদের ঘৃণা নাই, লজ্জা করে না? এই বিএনপি, জামাত, এনসিপির নেতাকর্মী, মন্ত্রী এমপিদের, প্রধানমন্ত্রীদের সবার ওই দেশের কেন যাবো আমরা? কেউ না খেয়ে মরে গেলে ওদের সাথে যাওয়া যাবে না। সেদিন
আমার জেলার বড় দুই নেতা নেত্রী স্বামী স্ত্রী তারা চলে গেছে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য মেডিকেল ভিসা নিয়ে। লজ্জা শরম থাকা উচিত। বিএনপির নেতা কর্মীরা কেন ইন্ডিয়াতে যাবে? এদেশের যদি চিকিৎসা না থাকে, চিকিৎসা না করে যদি মারাও যায় এদেশের কোনো মানুষ, তবুও আমি মনে করি এদেশের বিএনপি জামাত এনসিপির কোনো মানুষ কোনোদিনও ইন্ডিয়ায় যাইতে পারে না চিকিৎসার জন্য। এদেশের চিকিৎসার ব্যবস্থা অনেক ভালো আছে, সেটাই করতে হবে। যদি নাও থাকে এদেশের চিকিৎসা না নিয়ে যদি মারাও যায় কোনো, আমি মনে করি তার ইন্ডিয়ায় যাওয়া উচিত না চিকিৎসার জন্য। এদেশের সমস্ত ইন্ডিয়ার চিকিৎসা ভিসা বন্ধ করে দিতে হবে, ভ্রমণ ভিসা বন্ধ করে দিতে হবে। এরকম বদমাইশ প্রতিবেশী আমাদের লাগবে না। কেন গেছেন আপনি? কেন গেছেন ডাক্তার জাহেদ সাহেব, তথ্য উপদেষ্টা সাহেব? কোনো দরকার আছে? ওদের সাথে যারা সম্পর্ক রাখতেছে আমি মনে করি এরা মস্তিষ্ক বিকৃত মানুষ। আপনারা মস্তিষ্ক বিকৃত, আপনাদের মানসিক চিকিৎসা দরকার। আমরা যদি মরেও যাই তা ওদের সাথে যাবো না, তাও আমাদের একটা গর্ব থাকবে, আমাদের একটা স্বকীয়তা থাকবে, আমাদের একটা মান সম্মান ইজ্জত থাকবে, সেটা প্রমাণ হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, এই সরকারকে বলি, এই দেশের সকল জনগণকে বলি, আপনারা একটা মানুষ ইন্ডিয়াতে কোনো চিকিৎসার জন্য যাবেন না, কোনো কাজে যাবেন না, কোনো কিছু দরকার নেই। ব্যবসা বাণিজ্য অন্যদের সাথে করেন, এটা তো প্রমাণ করে গেছে ইউনুস 1.5 বছরে। তোদের না হলে আমরা চলতে পারি, তোদেরকে বয়কট করে যদি চলা যায় তাহলে এই বাংলাদেশি জাতি 20 কোটি মানুষ শান্তিতে থাকতে পারবে। আর ওদের সাথে নমো নমো করে যদি কেউ চলতে চায় তার পরিণতি আসলে খুব খারাপ হবে। এদেশের মানুষ যখন ভারত বিরোধী হবে বুঝবেন যে দেশের সে প্রকৃত এই বাংলাদেশ প্রেমিক একজন মানুষ, এই দেশটাকে সে ভালোবাসে, সে দেশপ্রেমিক একজন মানুষ। আর যে ওই ভারতে যে নমো নমো করবেন, নাতে পাই ধরবেন, ভালো খাতিরের চেষ্টা করবেন, বুঝবো যে সেই লোকটা হলো এই দেশের শত্রু। ভারতে অন্য দেশে যান, ওই চীন যান, ওই আমেরিকা যান, ওই ইউরোপে যান, তাও শান্তি পাবেন। কিন্তু ওই দেশটাই যায় না, ওই দেশটা গেলে এইভাবে অপমানী হবেন আর ওই দেশটাকে শত্রু হিসেবে চিনেন, শত্রু হিসেবে চিনে এদেশের যে আপনি দেশপ্রেমিক সেটা প্রমাণ করেন। তাহলে এদেশের মানুষ আপনাদেরকে ভালোভাবেন, ভালো জানবে এবং সারা জীবন আপনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এটা চোরের দেশ, কি যে এটা স্বাধীন দেশ। এটা আমি আপনাদের যত ভাষাই বুঝাই, কিন্তু আপনি বুঝবেন না আমার ব্যাপারটা। আমার বউ বলা মানে আমার ছেলে সত্যি রিজিকটা লয়ে গেছে করা, আমার খুব কষ্ট লাগে। আর ভাই বোন মাইয়াটা আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছি এর চোরের কারণে। 5 আগস্টের স্বাধীনতার মূল্য আমরা এই ভাবে পাইতেছি। আগে জায়গায় জায়গায় যেরকম আমরা গাড়ি লয়ে গেলে সে ড্রাইভারের প্রশ্ন করা হইতো, পুলিশ যাত্রীদের প্রশ্ন করা হইতো কই জায়গাতে আইছেন, কই যাইতেছেন। এখন পুলিশ এতিমের মতো খাড়া থাকে, কিন্তু সাধারণ যে জনগণ গাড়ি ড্রাইভার যে চালায় যাইতেছে এরা কি ভেলকামি দিব কি দিব না, এর সাথে কিছু আছে কি নাই। আমার অটোটাই গত সোমবার দিন লয়ে গেছে। পুলিশ যদি জায়গায় জায়গায় চেক দিত, জায়গায় জায়গায় জিজ্ঞাসাবাদ হইতো, তাহলে তোরা ধরাইতো। এখন বুক খুলে স্বাধীন রাষ্ট্র পায়, স্বাধীন বেলে চুরি করতেছে। স্বাধীনতার ফল পাইতেছি আমরা এই বেলে 5 বছর চলতে থাকলে এই দেশের গরিব ভাত খায় বাঁচতে পারবো না, না খায় মরে যাবে এমনি। আজকে আমি 1 লাখ টাকা ঋণ হয়ে গেছি, এই কিস্তিতে টাকা লইয়া আমি এই গাড়ি কিনছি। একটা কিস্তি দিতে নাই বড় ভাই, চোরে গাড়িটা লয়ে গেছে। দেখতে শুনতে এরা পুরো ডিমিন ছিলেন লোক, মানে পুলিশের লোক। এদের কোনো জিজ্ঞাসাবাদ নাই, কোনো কিচ্ছু নাই। এরা মন স্বাধীন চলতেছে, মন স্বাধীন গরিব মানুষের ভাষা দিতেছে জায়গায় জায়গায়। এরকম আজকে আমি ভাইসা গেছি, কালকে আরো রিক্সালা ভাইসা যাবো। স্বাধীনতা থাকলে আজকে আমি এই ঋণের বোঝা আমার গাড়ি আজকে পড়তো না। আমি এই ঋণ করছি, কিস্তিতে টাকা উঠাইছি, কি লেগে আমার সুখের জন্য, আমার ছেলেদের একটু আরামের জন্য, জানি 2টা ডাল ভাত খায়া মাছ তরকারি খায়া বাঁচতে পারি। আজকে কি এখন এই চোর যে গাড়ি নিয়ে গেল, আজকে কি এই কিস্তির যে ফোজা হেডা পামু না পোলাপানের জন্য 2টা ডাল ভাতের টাকাটা সংগ্রহ করবো? সবসময় ভয় কাজ করে। এই যাও 500-700 মিলাইছি, এই যে বড় ভাই 200 মিলাইছি, যাইতে যাইতে রাতের 12টা বাজে যাবো, 500 টাকা জমা, আর নিজের 500-700 টাকা মিলাইতে রাতের 12টা বাজে যাবো। ঘরে যাইতে যাইতে রাতের আমার একটা, এই যে 1 ঘন্টা গাড়িটা চার্জ দিয়ে যখন রাতের গভীর রাতে আমি ঘরে যাবো, আমার ভিতরে ভয় কাজ করে। এই নিয়ে আমার কেউ চিন্তাবাজি ধরলো, এই নিয়ে আমার পকেট মারি ধরলো, এই জিনিসটা সবসময় ভাই বড় ভাই ভিতরে ভয় কাজ করে। এটা আমি আপনাদের যত ভাষাই বুঝাই, কিন্তু আপনি বুঝবেন না আমার ব্যাপারটা। আমার বউ বলা মানে আমার ছেলে সত্যি রিজিকটা লয়ে গেছে করা, আমার খুব কষ্ট লাগে। আমি কি এখন এই কিস্তিওয়ালা কি সেটা মানবো? কখনোই মানবো না। কিস্তিওয়ালা কিস্তি টাকা দাও আর গাড়িওয়ালার গাড়ি জমা দাও, এই দুধটা দিয়া তারপরে নিজের 500 টাকা মিলাইতে পারো ভাই। রাতের 12টা 1টা বাজে জায়গা অনেক সময় মিলে, অনেক সময় মিলে না। কিন্তু ওই 2টা টাকা নাম যতক্ষণ না মিলবো ততক্ষণ এই গাড়ি বন্ধ হইব না, এই গাড়ি চলবো, এই মাসের টাকাটা দেওয়া যাইতেই হইব। আজকে ভাই বোন মাইয়াটা আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছি, কারণ আমি এখন আর অর্থ জোগাইতে পারি না, আমার পক্ষে সম্ভব না। এই খরচ আমার মেয়ের লেখাপড়াটা বন্ধ হয়ে গেল এই চোরের কারণে। এই স্বাধীন করে আমরা এটি পাইছি আজকে, এটাই ছিল স্বাধীনতা। সেই 5 আগস্টের স্বাধীনতার মূল্য আমরা এই ভাবে পাইতেছি। আজকে আমি পাইছি, কালকে আরো 20 চালা খাইবো। 1000 টাকা দিমু, তারপরে যায় আমার ভাতের টাকা আসবো। এরপরে 1500 টাকা কখন মিলামু? টাকা কি গাছের পাতা চাইলে মানুষ দিয়ে দেয়? না, অনেক পরিশ্রম করতে হয় টাকার জন্য। টাকার অভাবে ঋণী হয়ে মেয়ের লেখাপড়া বন্ধ করে দিয়েছেন, আসলে বাবা হিসেবে এই জিনিসটা আপনার কাছে কেমন লাগে? আমি এটা মাইনে নিতে পারতেছি না। মন চায় অনেক সময় নিজের গায়ে নিজে এক সময় এই মেয়ের ভবিষ্যৎ আমি আজকে নষ্ট করে দিলাম, এই চোরের কারণে নষ্ট হয়ে গেল। এটা চোরের দেশ, কে যে এটা স্বাধীন দেশ? স্বাধীন হইলে এরকম হয়? 71 মুক্তি স্লোগান ছিল দেশ বাঁচাও, জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর দেশ, স্বাধীনতার দেশ। এক ডাকে সাড়া দিয়েছিল দেশের 7.5 কোটি মানুষ। একটা ডাক কে দিয়েছিল? এই সেই শেখ মুজিবুর রহমান, তার ডাকে সাড়া দিয়েছে সারাটা বাংলাদেশ।